শত রক্তের স্রোতে জব্দ, তবু স্বপ্ন দেখা দুটি চোখ। ওরা কথাদের চেনা নাগরিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক। সে নেই, উঠোনের উপর রয়ে গেছে তার পায়ের ছাপ। সেই ছাপ আমি সযত্নে গেঁথে রেখেছি বুকে। বুকের জলে আজ ঘুমিয়ে আছে তার পায়ের ছাপ। শুধু পায়ের ছাপ নয়, তার পদধ্বনি। সেই পদধ্বনি শুনেই আমরা যেন নতুন জীবন পেয়েছি। এই গত 2 বছরের এক ভয়াবহতার পর এই যে নতুন জীবন, গত 2 বছরের এক ভয়াবহতার পর যে নতুন জীবন ফিরে পাওয়া, সেটাও তো কবিতার মতোই। শব্দ শ্রমিকের আজ 3য় পর্ব, নতুন করে শুরু। সেই 3য় পর্বে আমাদের অতিথি বিশিষ্ট কবি গৌতম মণ্ডল। আজ আমাদের এই পর্বে গৌতম দা ছাড়াও আর যে 2জন কবিকে পাবো, তাদের মধ্যে আমাদের সাথে রয়েছেন রমিতা রায় ঘোষ এবং কবি দিলীপ কুমার প্রামাণিক। আমরা প্রথমে কিন্তু কবি রমিতা রায় ঘোষকেই ডেকে নেব। তার আগে চলুন গৌতম দার সাথে কথাটা বলে নি। গৌতম দা, আজকে নিয়ে 3টে পর্ব। তোমার কবিতা, তার সাথে আমাদের কবিরা, যারা প্রত্যেকেই তোমার পাশে বসে তোমাকে কবিতা শুনিয়ে তারা সমৃদ্ধ হতে চান। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি অনেক কবিতা শুনে সমৃদ্ধ হচ্ছি, ঋদ্ধ হচ্ছি। দাদা, আমাদের এই শব্দ শ্রমিক কণ্ঠস্বরের সঙ্গে তো পরিচিত ছিলাম না। হ্যাঁ, এবং আমাদের এই শব্দ শ্রমিক অনুষ্ঠানটা কিন্তু প্রায় 3-4 বছরের। আচ্ছা আচ্ছা। আমরা কবিতা নিয়ে এভাবেই কাজ করে থাকি। ভালো, খুব ভালো। আমি আশা করব দাদা পরে আবার তোমার কাছে মানে তোমাকে ডাকলে তোমার সাড়া পাবো আমাদের অনুষ্ঠানে। তা আজকে তোমার একটা কবিতা শুনে নি, তারপর আমরা রমিতা দিকে ডাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আলো, তুমি তুমি আলেয়া, নীল ঘোড়ার সিন্ধু পথে জ্বলে যায় অরণি তোমার। তোমাকে আরোগ্য ভেবে ওই দিকে ছড়িয়ে দিই বিষাদ আমার। উন্মাদনার অলৌকিক উদ্ভাস যে ছায়াচিত্র, তার টিলায় ভর দিয়ে পাখিরা আসে, দূর পারস্যের পাখি। আশ্চর্য মনসংযোগে তারা গান গায়। বৃন্তচ্যুত উল্কার বেদনা বুকে নিয়ে তুমি শোনো ওই গান। তোমার স্তনে মুখ দিয়ে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি, অশ্ব অন্ধকার পার হয়ে তোমার জগতে অদৃশ্য হয়ে। অদৃশ্য হতে হতে কবিরা শুধু কবিতা হয়ে যান। গৌতম দার এই কবিতাগুলো আমাদের তেমনই কিছু বলে যায়। আর আমরা ডেকে নেব কবি রমিতা রায় ঘোষকে। রমিতা দি, নমস্কার। কোথা থেকে আসছো বলো? আমি সল্টলেক থেকে আসছি। সল্টলেকেই থাকো। লেখালেখি কতদিন? লেখালেখি বলতে আমার অনেক দিনই। আমার প্রধান অনুপ্রেরণা আমার বাবা, কিন্তু তিনি এখন নেই। বাবাও একজন কবি ছিলেন, কিন্তু কোনো কবিতা অনুষ্ঠান করব বাবাকে স্মরণ না করে আমি এটা করতেই পারবো না। কারণ ছোটবেলা থেকে যার কবিতা শুনে দেখে বড় হয়েছি তিনি আমার বাবা। তিনি হাত ধরে আমার অন্যান্য কবিদের সঙ্গে আলাপ করিয়েছেন। আজ তুমি অনুষ্ঠান করছো কবি গৌতম মণ্ডলের পাশে বসে, এটা আমাদের কাছে ভীষণ বড় পাওয়া। আমারও খুব ভালো লাগছে। তো গৌতম দাকে তুমি প্রথম কি কবিতা শোনাবে? আমি যেহেতু এটা পূজা পর্যায়ে, তাই শরতের উপর আমারই লেখা একটা কবিতা শোনাচ্ছি। কবিতার নাম আমি শরৎ লিখছি। আমি শরৎ লিখছি, নীলকালিতে বকের সাদা পালক ডুবিয়ে নীল আকাশ আর সাদা মেঘ লিখছি। সাদা খইয়ের মতো শিউলি ফুলের নরম বোঁটা আঁকছি কমলা রঙের তুলি বুলিয়ে। কাশের বনে হিল্লোল তুলছি সাদা রঙে। আমি শরৎ বুনছি নকশিপা শাড়িতে, যে শাড়ি জলের মতো স্বচ্ছ আর বাতাসের মতো ফুরফুরে। আমি মুঠো মুঠো সোনালি জড়ি আর অভ্রকুচি ছড়িয়ে দিচ্ছি, তারা শরতে সোনা রং রোদ হয়ে ঝরে পড়ছে চারপাশে। সবকটা পুজোর ছুটি, লাল মেঝেতে রোদের চৌখুপি,
পুজোর গন্ধ আর মায়ের গন্ধ টুকটুক করে ঝরে পড়ছে সুগন্ধি এক আতরদান থেকে। আমি শরৎ লিখছি, আঁকছি, বুনছি, ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। দীর্ঘ 1 বছর পর আনন্দময়ী ঘরে ফিরছেন যে। আহা, খুব ভালো লাগে। দারুণ না? এবং এখানে উনি বলছেন আমি শরৎ লিখছি। শরৎ কে লিখছি তা কিন্তু নয়, হ্যাঁ, আমি শরৎ লিখছি, শরৎ শরৎ বুনছি, শরৎ আঁকছি। খুব ভালো। তোমার দ্বিতীয় কবিতায় যাব। দ্বিতীয় কবিতার নাম হচ্ছে নাম। আমি নদীর কাছে গিয়ে বললাম, তোমার নাম দিলাম স্বচ্ছতোয়া। সে ছলছলিয়ে বলল, আমি তো অশুচি। আমি বললাম, তাতে কি, তুমি আমার স্বচ্ছতোয়া। নদী গালে টোল ফেলে মিষ্টি হাসল। আমি বিদ্যুৎকে বললাম, তোমার নাম দিলাম ক্ষণপ্রভা। সে জিজ্ঞাসু চোখে চাইল। আমি বললাম, বিদ্যুৎ নামটা যে বড় পুরুষ গন্ধি, তার চেয়ে এই নামটাই তো ভালো। ক্ষণিকের উদ্ভাস আর নিকষ আধার, 2 ব্যঞ্জনাই কেমন এই নামে বন্দি। সে চারিদিক ধাঁধিয়ে দিয়ে হেসে উঠল। আমি ঝর্ণার কাছে গিয়ে বললাম, তোমার নাম দিলাম পাগলা ঝোড়া। সে হেসে বলল, পাগলি নয় কেন? পুরুষরা কি পারে মেয়েদের মতো এমন অবিরল ধারায় ঝরতে? আমি ওকে কানে কানে পাগলি বলে ডাকলাম। সে আরো চঞ্চল হয়ে উঠল। আমি মেয়েটিকে বললাম, তোমায় কি নামে ডাকি বলো তো? সে অভিমানী চোখ দুটো তুলে বলল, সব ভালো ভালো নামই তো তুমি ওদের দিয়ে দিলে। আমি ছেলেটিকে বললাম, তোমার কি নাম চাই বলো? সে বলল, নামে কি আসে যায়। সেই থেকে 2 অঞ্জলি ভরেই শুধু মানব মানবী নাম বয়ে বেড়াচ্ছি, বয়েই বেড়াচ্ছি। পাহাড়, গাছপালা কিংবা সাগর সবাই আমায় ফিরিয়ে দিল। ওরা কেউই বোধহয় মানুষ হতে চায় না। কবিতাটা এগোতে এগোতে শেষে গিয়ে একদম অন্যরকম একটা টার্ন করে গেল না দাদা? এবং মানে ইমাজিনেশন রয়েছে কবিতার মধ্যে, যে অমুককে নাম দিচ্ছি, ক্ষণপ্রভা, বিদ্যুৎকে নাম দিচ্ছি। এই যে মানব মানবী হতে চায় না, মানুষ হতেই চায় না। না, এখানে একটা একাত্মতার ব্যাপার রয়েছে। দূরত্বটা সৃষ্টি হয়েছে আমার মনে হয় মানুষেরই তৈরি। তাই ওরা হয়তো প্রকৃতির যে শক্তিগুলো, তারা মানুষ আর হতে চাইছে না, আমার তাই মনে হয়েছে। নেক্সট কবিতায় যাব। পরের কবিতা SMS আসেনি। এটি একটি প্রেমের কবিতা। জানি না কতটা সফল হয়েছে। কতদিন তোমার গলার স্বর শুনি না বলো তো? এমন ভাবে বলছি আগেও যেন কত শুনতাম। আসলে মুঠো ফোনে বার্তাই তো পাঠাতে বেশি। ভর দুপুরে, মধ্যরাতে কিংবা অনেক ভিড়ের মধ্যে, চানঘরে, বাসে বা জরুরি মিটিংয়ের মাঝখানে তোমার সেই বার্তাগুলো মুহূর্তে এক নিভৃত জগৎ তৈরি করত, তোমার আর আমার। আর আমি তোমার প্রতিটি কথা ছুঁয়ে ছুঁয়ে তাদের মধ্যে স্বর আরোপ করতাম, ছুঁয়ে দিতাম মনের আঙুলে। তাই কোনো কথা হয়ে যেত আকুল অপেক্ষা, কোনোটা রাগ, কোনোটা বা অভিমান। আর সব কিছুকে জড়িয়ে থাকতো শরতের সোনা রং রোদের মতো এক টুকরো ভালোবাসা। জানো, আমি না সেই সোনালি জাদু কাঠিটা হারিয়ে ফেলেছি। খুঁজে দেবে তুমি? বাহ, পুরো ইমাজিনেশনের উপরে। এবং একটা খুব গভীর প্রেমের জায়গা থেকে আর কি কথাগুলো উঠে এসেছে। অ্যাপিলিং। পরের কবিতা। কবিতাটার নামও 4 এপ্রিল। সকালের রোদ্দুর বিষণ্ণ বিধুর পড়ে থাকে শান বাঁধানো মেঝে। এই তো কদিন আগেও এই পথ দিয়ে যেতে তুমি। একলা ব্যালকনি তাই দীর্ঘশ্বাস ফেলে। সোফার কাভার তাই যেন বড় বেশি টান টান। সকালের কাগজ পড়ে থাকে না খোলা। ফুলদানিতে ফুলেরাও কি তাই অনাঘ্রাত? চৈত্রের উদাসী হাওয়া কখন যদি ভুল করে ঢুকে পড়ে ঘরে,
নিমেষে সাজানো ঘর উথাল পাথাল। সময়ের ডানা আছে বুঝি? সেই অকরুণ নিদাগ দিন আজ কত দূরে চলে গেছে, তবুও কেন এখনো মনে হয় তোমার পায়ের শব্দ শুনছি, কিংবা কাশতে গিয়ে টেবিল ঢাকায় জল চলকে ফেললে তুমি। কিছু কিছু কবিতা থাকে শেষে গিয়ে কবিতাগুলো একদম অন্য মাত্রা লিখছে। রমিতাদি, তোমার পরের কবিতায় যাব। মন্দারমণি। সেই রাতে মৃত্যুর মতো অন্ধকার ঢেকে দিয়েছিল গোটা পৃথিবীটাকে। শুধুই নৈশব্দ খান খান হয়ে যাচ্ছিল তোমার অশান্ত হৃদয়ের দুর্মর কান্নায়। তারার আলো যে এত স্পষ্ট হতে পারে তা এতদিন জানিনি। অন্ধকারের মাঝেও যে এত আলো লুকিয়ে থাকে তাও তো চোখে পড়েনি এতদিন। আধার সাগরের বুকে ঢেউয়ে সাদা রেখা আর কালো আকাশের গায়ে সাদা মেঘগুলো ফ্লুরোসেন্ট আলো ছিটকে দিচ্ছিল যেন। মনে হচ্ছিল আকাশ আর সাগর বোধহয় দুই যমজ ভাই, একই রকম সাদা কালো পোশাকে সেজেছে তারা। অন্ধকার বিচে ইতিউতি ছিটকে পড়া বিজলি আলোর আভা অথবা কোনো গাড়ির হেডলাইটের বেমানান উজ্জ্বলতাকে ব্যঙ্গ করে দূর দিগন্ত রেখায় অসহায় ট্রলারের টিমটিমে আলোগুলো ঢেউয়ের মাথায় দুলছিল, দুলতেই থাকছিল। আর জেনারেটরের দাক্ষিণ্যে এলসিডি স্ক্রিনে তীব্র লাস্যময়তা আছড়ে পড়ছিল মন্দারমণির রিসর্টে। আজ আমরা কিন্তু কবিতার মধ্যে ভেসে যাচ্ছি। আর আজ এই পর্বের প্রথম ভাগের শেষে গৌতম দা রমিতাদির হাতে তুলে দেবেন শব্দশ্রমিক সম্মান। দ্বিতীয় পর্বের শুরুতেই রয়েছে চমক। আমাদের সঙ্গে রয়েছেন কবি দিলীপ প্রামাণিক, কবি দিলীপ কুমার প্রামাণিক। দিলীপ দা, পুজো পর্বের শব্দশ্রমিক আর আমাদের সাথে গৌতম দা আর দিলীপ দা। এই যে গৌতম দা দিলীপ দার যে একটা অদ্ভুত জুটি, এটা কিন্তু আমাদের অনুষ্ঠানকে বারবার দর্শকদের কাছে খুব আকর্ষণীয় করে তোলে। তো তোমার পুজোর কবিতা শুনি। হ্যাঁ, আমার পুজোর কবিতা নিশ্চয়ই শোনাবো। তার আগে আমার মনে হয় আমাদের সঙ্গে গৌতম দা রয়েছেন, গৌতম দার কবিতাটা আগে শুনে নিয়ে তারপর আমার কবিতাটা শুনলে ভালো লাগবে। বিশেষ অতিথি গৌতম দা, তার কবিতা তাহলে একটা শুনি। গৌতম দার কবিতার মধ্যে আমি একটা অন্য অনুপ্রেরণা পাই এবং সেই কবিতা শোনার পরে আমার কবিতা পড়লে আমার ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি এই বইয়ের প্রথম কবিতাটাই পড়ছি। হ্যাঁ, আচ্ছা। কবিতাটার নাম হচ্ছে উদ্ভাস। কোথায় জল, উদাসীন সন্ধ্যার সারস, প্রতিটি কুয়োর ভেতর পা ডুবিয়ে রেখেছে অলস দুপুর। প্রতিটি কুয়ো আকাশ, আমাকে একাকী ডাকে শ্বেত কবুতর। যেন আমি সেই উদ্যান, উদ্যানের নীরবতা, বুকে যার হিজল, তার হাহাকার নিয়ে এইখানে আমি আসি, বসি। অন্ধকারে প্রসারিত হতে থাকে কক্ষপথচ্যুত একটি নক্ষত্রের মায়াবী উদ্ভাস। বাহ, প্রত্যেকটা কবিতার মধ্যেই আমি একটা রসদ পাই। তুমি বলছিলে না যে পুজোর কবিতা পড়ো, পুজোর কবিতা তো নিশ্চয়ই সেটা ঠিক কবিতা শোনা যায়। হ্যাঁ, যেহেতু পুজো, সে ঠিক আছে, কিন্তু এই যে কবিতাটা শোনার পরে আমি একটা আলাদা অনুপ্রেরণা পেলাম, একটা অনুভূতি। গৌতমদার কবিতার গভীরতা অনেক বেশি, একদম গভীরতা অনেক বেশি। ঠিক আছে, একটা পুজোর কবিতা শুরু করি। গৌতম দাও বলছেন কবিতা পুজোর গন্ধ। পুজো এলে গন্ধ লেগে থাকে আকাশের কোণায় আর মনের কুঠুরিতে। আমি তো আকাশ হতে পারিনি, অযথা হৃদয় খুঁজে বের করি শিউলির কণা আর পেঁজা তুলো মেঘ এ শরৎ মাসে। প্রতিবার অশুভ বিনাশ দুর্গার ত্রিশূল ফলায়, এই আশা নিয়ে জেগে আছে কত চোখ। অসুরেরা জানে আমরাও পুজো করি, আমরাই সাজাই প্রতিমা, বহু ব্যয়, বহু আয়োজন, আলোর রোশনাই সব করি ওর ঘাড় চেপে ধরে। দেবীও তা জানে,
প্রতিবারে রণসাজে সেজে লাভ নেই কোনো, সাজসজ্জা কেনা ভালোবাসে তাই সেজে থাকা। প্রতিবারে নকল যুদ্ধের ঘনঘটা, চোখাচুকি হয় অসুরের সাথে রাগত কঠিন চোখ। শুধু সূর্যহারা কিছু মুখ আকুল বেদনা নিয়ে মা মা বলে ডাকে। জনস্রোত উপভোগ করে প্যান্ডেল, প্রতিমা আর খানাপিনা। মাও তা জানে, আসছে বছর আবার তাকে পুজোর গন্ধ নিয়ে আসতেই হবে। জীবন, পুজো, সমাজ সব যেন মিলেমিশে ব্যাপারটা প্রবহমান চলছে, এরা চলতেই থাকবে আর কি। আসলে মানে আমরা পুজোর আয়োজন যারা করে উদ্যোক্তাদের ওষুধ প্রচুর, আমার মনে হয়েছে তারা সাধারণ মানুষের জন্য যতটুকু না করে তাদের এর ওখান থেকে ওর থেকে জোর করে কেড়ে নিয়ে যে আয়োজন, এটা আমার কাছে ভালো লাগেনি। আমার কবিতায় সেটা তুলে ধরা আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে একটা বিশাল তার প্রয়োজনীয়তা রয়েছে। এই পুজোর পাশাপাশি তাদের জীবন যুদ্ধ, জীবন যাত্রাটাও এর সাথেই এবং একটা পুজোকে ঘিরে একটা অর্থনৈতিক সিস্টেম, এবং যে দুর্গা আসলে যে অসুর বিনাশ হবে এই ভাবনা নিয়ে আমরা থাকি, প্রকৃত কি তাই হয়? হয় না। না, সেই জন্য আমার মনে হচ্ছে অসুর তো এত তাড়াতাড়ি বিনাশ হবার নয়। প্রত্যেক বছর কি কোনো হয়? হচ্ছে, সেভাবে হচ্ছে না। সেই করোনাও তো একটা অসুর। পরের কবিতায় যাই। আমার পরের কবিতাটার নাম ভূত। আমাদের ভূত পোষা বাকি, পাতার আড়ালে ভূত বসে থাকে, আমি তাকে চোখে চোখে রাখি। রাত্রির জন্য আমি বসে আছি, অথচ দিনের আলো ভূত ভালোবাসে। ভূত ধরে আলগোছে খেলি কানামাছি। আমাদের যাহা কিছু নেই, ভূত ও ভবিষ্যৎ পেট পুরে খেয়ে দেখি, খেতে ভালো না তো পান সেই। অযথা জাবর কাটি ভূত ভূত করে, সংসার সমুদ্র থেকে ফিরে গেছে চোখ, অযাচিত সংসবে যুগ যুগ ধরে। খুব সুন্দর। আমরা সাদা মাটা ভাবে একটা মারাত্মক জিনিসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। পরের কবিতা। আমার পরের কবিতা প্রজন্ম। ভাগ্যবান হলে কত প্রশংসা, পদতলে মরার খুলি হয়ে কত ব্যক্তিত্ব মাথা নুইয়ে দেয়। আসলে জন্মটা পিঁপড়ের হয়ে শ্রমই সর্বস্ব ভাবতাম, এখন মনুষ্য জন্ম বৃথা হয়ে গেল। 2, অন্ধত্ব ঘোচানোর জন্য রাজাদের ওষুধ নেই। রাজারা অন্ধ হলে কেউ কোনো খুঁতো ধরে না, শুধু চারদিক ঘিরে রাখে শিক্ষিত মন্ত্রীর দল স্তুতিগান নিয়ে। রাজার অন্ধ নয়, হতেও পারে না, এই অঙ্গীকারে রাজচক্র আবর্তিত হয়। 3, পোশাক ছিঁড়েছে বলে যতদূর চোখ চলে যায়, কাঁটা গাছ চোখ খুলে খায় আর হাসে। এভাবেই বিশ্বাসের সব ঝুলে আছে কাঁটার বাগানে। বাহ, টুকরো টুকরো কবিতা, ছোট ছোট কবিতা নিয়ে একটা গোটা সিরিজ কবিতা। এখন দাদা এই সিরিজ কবিতা খুব চলছে। হ্যাঁ, এবং না এটা এখন চলছে তার নয়, এটা আগেও ছিল। যেমন ধরো পুরী সিরিজ, উৎপল কুমার বসুর কবিতা বই আর কি, খুব বিখ্যাত কবিতার বই। সেখানে পরপর কবিতাগুলোকে আলাদাও ভাবতে পারো, আবার সব মিলিয়ে একটা ব্যাপার ভাবতে পারো। সদ্য প্রয়াত হয়েছেন, সদ্য প্রয়াত হয়েছেন গৌতম বসু, তার প্রথম কাব্যগ্রন্থ অন্নপূর্ণা ও শুভকাল, সেখানে 1, 2, 3 করে কবিতা, এবং সব মিলিয়ে একটা কবিতাটা ধারণ করছে। আবার প্রত্যেকটাও আলাদা আলাদা কবিতা হিসেবে ভাবতে পারি আর কি। তুমি তো গৌতম বসুর একটা সংকলন করছো। গৌতম বসুর আমরা কবিতা সংগ্রহ করেছি, গদ্য সংগ্রহ করেছি, এবার সাক্ষাৎকার সংগ্রহ প্রকাশিত হচ্ছে। আচ্ছা, এছাড়াও আরো কয়েকটা বিখ্যাত কবির কবিতা আমরা পাচ্ছি তোমাদের কাছে আদম থেকে। হ্যাঁ, সে তো প্রত্যেকবারই পাই। আদম প্রত্যেকবারের সংখ্যাটা অত্যন্ত মানে মূল্যবান সংখ্যা হয়, আমি পাই পড়ি। এবং এই যে অগ্রন্থিত কবিতাগুলোকে যে খুঁজে এনে সেগুলোকে প্রকাশ করা, এটা কিন্তু আদমের একটা বিশেষ। আর একটা জিনিস, ছোট কবিতা লেখার একটা দরকার, এই কারণে আমার মনে হয়েছে মানুষের সময় বড্ড কম এখন। কবিতা যারা পড়েন তারা একটা দীর্ঘ কবিতা পড়তে গেলে ব্যয় করতে চান না সময়। ছোট ছোট কবিতা, গৌতমদার কবিতাগুলো দেখছিলাম একদম ছোট ছোট কবিতা। না, আমার অবশ্য এই ভাবনা থেকে নয় আর কি। আচ্ছা, কবিতাটা শেষ হয়ে গেছে ওখানে, সেই জন্য শেষ করেছেন। আমার মনে হয়েছে এখন ইদানিং করে দেখছি
যে বন্ধুরা ছোট ছোট কবিতা পছন্দ করেন এবং বলে এত বড় কবিতা লিখিস না, ছোট ছোট লিখ। তাতে আমি একটা কবিতা একটা শোনাই কবিতা তোমার। মানে যে দীর্ঘ হয় তাহলে ওই কবিতাটাকে ধরে রাখা কিন্তু অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে একদম, যায়। মুশকিল হয়ে যায়। হয়তো কোনো কোনো পংক্তিতে সেই কবিতাটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যায়, পুরো হ্যাঁ। কবিতা জুড়ে যে একই উচ্চতায় লেখা যায় তা সেটা কিন্তু কিন্তু নয়। নয়, একদম। এটা দীর্ঘ কবিতার লেখার পক্ষে একটা অসুবিধাজনক ব্যাপার। একদম একদম। তোমাকে একটা কবিতা শোনাই হ্যাঁ, দাদা। নিশ্চয়ই, শাশ্বতী শোনাও, কবিতা আমরা শাশ্বতী শুনবো, শুনি। শোনা হয়নি। ধোঁয়া উঠছে, তার মানে কোথাও তো জেগে আছে কেউ, শ্মশানে, উনুনে, মাঠে, কারখানা অথবা ফ্যাক্টরিতে। কোথাও তো আলো খুঁজছে লাঠি হাতে অন্ধ এক দেশ। কোথাও তো জল খুঁজছে খিদে থেকে উঠে আসা প্রেম। ধোঁয়া উঠছে, ঠিক যেন বয়ে আনছে সেদিনের ইঞ্জিনের গান। বাহ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দিলীপদার কবিতায় ফিরে যাই। হ্যাঁ অবশ্যই। বেশ, আমি কবিতাটার নাম হচ্ছে আলাদা নাম। বড় নিষ্ঠার সঙ্গে হারিয়ে যেতে যেতে দেখি বৈদিক ব্রাহ্মণের মতো আমি তাকিয়ে আছি তোমার দিকে। দূরে শেকড় হারানো গাছ চৈত্রের চিলের মতো আকাশে ভেসে আছে। মাটি ছলছুত করে তাকে সরিয়ে দিয়েছে দূরে, আর গাছটি জলের আশায় আকাশের কাছাকাছি পৌঁছে বৃষ্টি খুঁজছে। আমিও বৃষ্টির কাছে ভিক্ষা চেয়েছি কত দিন, কত রাত থেকে। একবার ভিজিয়ে দিক আমাদের সম্পর্কের বীজ, অঙ্কুরিত হয়ে উঠুক অঘোষিত সুখ বাতাসের অক্সিজেন নিয়ে। কেউ দায় নিতে চায়নি, শীতের আমলকি গাছ হয়ে শুধু পাতা ঝরিয়েছে মনের ঈশ্বর। একমুখ দাড়ি নিয়ে মুখের সৌরভ ঢেকে রেখেছে বারংবার সুকৌশলে। আমি তো যুদ্ধ করিনি, শুধু আমার ভাবনার হাতে তুলে দিয়েছি ইচ্ছা মতো পদক্ষেপের সুর। নাম না করেই বলে দিতে পারি তোমার আলাদা করে কোনো নাম হতে পারে না। নাম না করেই বলে দিতে পারি তোমার আলাদা করে কোনো নাম হতে পারে না। এই যে ভাবনাটা দাদা, এটা প্রবল ভাবে দার্শনিক একটা ভাবনা হ্যাঁ, নয়? অবশ্যই অবশ্যই। এবারে কবিতার মধ্যে এই দার্শনিকতাটা যখন মিশে যায় তখন কিন্তু কবিতা একটা অন্য মাত্রা পায়। হ্যাঁ, কিন্তু এটা দেখতে হবে দার্শনিকতাটা যেন কবিতাকে ছাড়িয়ে না যায়। হ্যাঁ, যেন যদি ছাপিয়ে না মনে যায়। হয় যে কবিতা পড়তে গিয়ে আমি দর্শন পড়ছি, তাহলে কিন্তু কবিতার যে ধর্ম বা কবিতার যে রস সেখান থেকে আমরা বঞ্চিত হব। বঞ্চিত হব। কিন্তু তোমার দার্শনিকতা বা দর্শনগত উপলব্ধি সেটা থাকতে হবে, কবিতার দেহের সঙ্গে একদম মিলেমিশে থাকতে হবে। একদম একদম। দিলীপদার কবিতায় কিন্তু এটা আমরা সেটা খুব আছে, পাই। হ্যাঁ। একদম একদম। দিলীপদা, তোমার পরবর্তী কবিতায় যাব, তারপরে আমরা গৌতমদার একটা কবিতা শুনবো। গৌতমদার কবিতাটা আগে শুনে নি। আচ্ছা আচ্ছা, গৌতমদা না, তোমার আমারটা একটা তুই কবিতা। পড়ো না। আচ্ছা ঠিক আছে, শাশ্বতী পড়ুক, মানে শাশ্বতী আমার গৌতমদার পড়াটা- কবিতাটা পড়ো। গৌতমদার কবিতা, কবি গৌতম মণ্ডলের কবিতা শূন্যতা। জল ও স্থলের মাঝে যে শূন্যতাটুকু আছে সেখানে একা একা মাঝে মাঝে দাঁড়াই। দূর থেকে মেঘ ও রৌদ্র আসে, অনাগত বৃষ্টিতে ভিজে যায় চুল। ভেজা চোখ নিয়ে আরো একবার তাকাই, দেখি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে সারা সার বলিহাস। ওড়ে বাঁশপাতা ও বিষণ্ণতা। ক্রমশ বুঝতে পারি আমি একা নই, ক্রমশ বুঝতে পারি আমি একা নই। আমার সঙ্গে আছে সমগ্র পৃথিবী লোক। ওই বিপুল শূন্যতা। মানে পড়া খুব- ঠিক হয়েছে দাদা? খুব সুন্দর হয়েছে। তুমি দিলীপদার কবিতায় যাবো আমরা। হ্যাঁ, ক্ষতস্থান কবিতাটির নাম। আছি গদ্যরূপ নিয়ে যাযাবর জীবনের স্রোতে, মস্তিষ্ক চাবুক মারে বারবার। ক্ষতবিক্ষত পাষণ্ড হৃদয় ফেলে আসা স্মৃতির হাত ধরে উঠে দাঁড়ায়। দৃপ্ত ভঙ্গিতে বলে, একলব্য হতে আমি রাজি, তবু তো প্রেমের কাছে দাগ থেকে যাবে। ইতিহাস হবে যাযাবর জীবনের থেকে। এর মধ্যে জ্যোৎস্না গভীর রাতে জলে ঝাঁপ দেয়, ভিজে একাকার হয় শরীরে শরীর। মাছেদের সাথে খেলা করে, ফিরে পায় ভোর। অযুত যোজন দূরে, আরও দূরে। ভোরের আলোর সাথে কমাহীন সংলাপের মতো উজাড় করে দেয় হৃদয়ের কোষাগার। কোনো উপপাদ্য নয়, বহুভুজ আলম্ব প্রণত। বাহ, সংকেতময় কবিতাটা। পুরো দাদা। ভালো লাগলো? আজ আচ্ছা, আচ্ছা। দিলীপদার হাতে তুলে দাও শব্দ Thank you. শ্রমিক সম্মান। দিলীপদা, হ্যাঁ, আমার খুব ভালো লাগছে গৌতমদার হাত থেকে এই সম্মান পেতে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে
গৌতমদার জন্য বিশেষ অতিথি সম্মান। আজ এটুকুই। অপেক্ষা থাক কবিতার, অপেক্ষা থাক ভালোবাসার। এই অপেক্ষা নিয়ে আমরা যেন ভালো থাকি।